গল্প হৃদয় জুড়ে তুমি। লেখায় ঝিনুক চৌধুরী। ইমেইল চেক করতেই সুখবরটা পেয়ে গেল শোভন। চাপা আনন্দে রীতিমতো লাফিয়ে উঠল। কাকে জানাবে? বাসায় কেউ নেই এখন বাবা ছাড়া। বাবাকে এখনই জানাবে কি? না থাক, সন্ধ্যার পর সবাই একসাথে হলে তখন মিষ্টিসহ খবরটা দিবে। একটা চাকরি মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক কিছুর সমাধান। শোভনদের পরিবারে খুব একটা অভাব নেই। আসলে অভাবটাকে মেনে নিয়ে চললে হয়তো তার মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। বাবার পেনশনের টাকা আর 3 ভাই বোন মিলে টিউশনি করে চলে যাচ্ছে দিন। দিন শেষে একত্রে ভালোবাসাময় পরিবারটাই স্বাচ্ছন্দ্য। শোভন পরিবারের বড় ছেলে, দায়িত্বশীল ও মেধাবী। মাস্টার্স শেষ করে অল্পতেই ভালো চাকরি পেয়ে গেল। বোন শান্তা শোভনের চেয়ে 3 বছরের ছোট, ভার্সিটি পড়ছে। সবার ছোট শুভ কেবল কলেজে উঠল। মধ্যবিত্তদের সন্তানরা মেধাবীর পাশাপাশি দায়িত্বশীল হলে হয়তো জীবনের বাধা অতিক্রম করা অনেকটা সহজ হয়। শান্তা যখন রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছে, শোভন সে সময় মিষ্টি নিয়ে ঘরে ঢুকে। হঠাৎ মিষ্টির কারণ জানতে চাইলে শোভন চাকরির সুসংবাদটা জানায়। ঘরে একমাত্র মেয়ে মানুষ শান্তা। সে কি আর বসে থাকে? ঠিক ফ্যাট ফ্যাট করে কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে। ছোট শুভটাও বোনের নেওটা, সেও সাথে যোগ দেয়। শোভন আর বাদ যাবে কেন? 3 ভাই বোন বাবাকে জড়িয়ে কাঁদে। আনন্দের কান্না কি সহজে থামে? সকল কৃতিত্ব মাথার উপর ছায়া হয়ে দাঁড়ানো বাবা নামক মানুষটার। এ মানুষটা কিভাবে যেন একা হাতে নীরবে চাকরি সামলেও 3টা বাচ্চাকে বড় করেছে, মানুষ করেছে। মায়ের অনুপস্থিতি সবাই মেনে নিলেও মনকে ঠিকই বিষণ্ণ করে তোলে। বড্ড অসময়ে সবাইকে ছেড়ে চলে গেছে মা। শুভটা মাত্র 8 বছরের ছিল তখন। ওর স্কুল থেকেই বাবার কাছে কল গিয়েছিল কেউ শুভকে ছুটির পর নিতে আসেনি বলে। মা যে কখন গাড়ি চাপা পড়ে মর্গে পড়েছিল কেউ তা জানত না। মুহূর্তে সাজানো গোছানো হাসি খুশি পরিবারটা নিঃস্ব হয়ে পড়ে। সবার আদরের ছোট্ট শুভ হঠাৎই যেন বড় হয়ে যায়। শুভর সকল দায়িত্ব মায়ের মতো কাঁধে তুলে নেয় কিশোরী শান্তা। আর ছোট ভাই বোনের সকল দায়িত্ব কাঁধে তুলে নেয় 16 বছর বয়সী শোভন। সবাইকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধ একা হাতে চালিয়ে যান বাবা। চাচা ফুফুরা দূরে সরে যায় বাবার দ্বিতীয় বিয়ের অনাগ্রহ শুনে। পাছে দায়িত্ব যদি ওদের ওপর বর্তায়। প্রতিবেশী পরিবারগুলোর সহযোগিতা আর ভালোবাসা ছিল ভীষণ আন্তরিক। প্রেম ভালোবাসা। রাস্তায় দাঁড়িয়ে বাজে আড্ডা দেয়া কিংবা সিগারেট খাওয়া এমন কোনো অভ্যাসই নেই বলে পাড়ার মুরব্বীদের কাছে স্নেহের পাত্র আর দৃষ্টান্ত এই 3 ভাই বোন। রাতের খাবারে বাবা আত্মতৃপ্তির সুরে বলেন, এবার তোর বিয়ে দিব শোভন। ঘরে একটা মিষ্টি বউ চাই, যার দায়িত্বে সংসার দিয়ে আমি একটু অবাধ্য বাপ হব। এটা সেটা খাওয়ার বায়না ধরব, নাতি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ব। শুভ খেতে খেতে বলে, ঘরে বাচ্চা এলে মন্দ হয় না। আমি দায়িত্বশীল চাচ্ছু হব। শান্তা হি হি করে হেসে ওঠে। ঘরে কেবল চাকরির মিষ্টি এসেছে আর সবাই ভাইয়ার বিয়ে দিয়ে বাচ্চা সমেত ঘুরছে। আরে আপু, একটার সাথে আরেকটা কানেক্টেড বুঝলি? চাকরি হয়েছে এখন ভাবি আসবে তারপর বাচ্চা। তাই না বাবা? একদম। শোভন তোর কোনো পছন্দ আছে? বল, আমরা কাল গিয়েই বউ নিয়ে আসব। বরাবর চুপচাপ থাকা শোভন স্মিত হেসে বলে, বাবা ব্রেক ধরো, আপাতত চাকরি হজম করো। বিয়ে আগে শান্তার হবে। আরে আমি মাঝখানে এলাম কেন? আমি বিদায় হলে বাবার খেয়াল রাখবে কে? আগে ভাবি আসবে, সংসার সামলাবে। আমি একটু টিপিক্যাল ননদের রূপ দেখব তারপর বিদায় হব। সবাই হেসে উঠলেও শোভন চুপ থাকে।
নিজের রুমে আধশোয়া হয়ে শোভন ভাবে, বিয়ে কি আদৌ করবে সে? যে মেয়েটা সমস্ত হৃদয় জুড়ে আছে তাকে তো কখনো বউ করার স্বপ্ন দেখে না। কেন যে একটা ছটফটে ফড়িংকে ভালোবাসতে গেল? পরিবারের আদরের রাজকন্যা কি এমন দরিদ্র পরিবারে ম্লান হয়ে যাবে না? মা বিহীন সংসারে যে বউ হয়ে আসবে তাকে অনেক বেশি দায়িত্বশীল, অনেক সমজদার হতে হবে। বাবার ছোট ছোট চাওয়াগুলো যদি পূরণ করতে না পারে? পরিবারের বড় ছেলে হয়ে কেবল নিজের কথা ভাবলে চলবে না। তাছাড়া যে মেয়ে আসবে তার প্রতিও তো দায়িত্ব আছে। শুধু ভালোবাসা দিয়েই কি জীবন চলে? তন্ময়ের অতি আদরের ছোট বোন তটিনী একটা ফুলের টোকাও ফেলতে দেয় না বোনের গায়ে। বাবা সরকারি চাকরি শেষে ইলেকট্রনিক্সের দোকান দিয়েছে। যা ইনকাম হয় তাতে সাহস করে একটা ছোটখাটো ফ্ল্যাট কিনে ফেলেছে এ পাড়াতেই। টাকা পয়সার খুব একটা হিসেব করে চলতে হয় না তাদের। বন্ধু তন্ময়কে কি করে বলবে? তার আদরের বোন তটিনীকে শোভন তার ছোট আঙ্গিনার বউ করতে চায়। তটিনীকে নিয়ে তন্ময়ের কত স্বপ্ন। বড় পরিবারে সুযোগ্য ছেলের সাথে বিয়ে দেবে। সকল ভাইয়েরই এমন চাওয়া থাকে। শোভনেরও ইচ্ছে শান্তার ভালো, স্বনামধন্য পরিবারে বিয়ে হোক, ছেলে ভালো ইনকামওয়ালা হোক। তটিনীর নিজেরও তো অনেক স্বপ্ন থাকতে পারে। ভালো পাত্র, ভালো বিয়ে, হানিমুনে দেশের বাইরে যাওয়া, বড় ফ্ল্যাটে সংসার করা। শোভনের সীমিত স্বপ্নের সাথে তটিনী কি করে খাপ খাবে? এই ছোট ভাড়া বাসা, পরিবার, ভাই বোনের দায়িত্ব এসবের বাইরে কিছু ভাবতে পারে না শোভন। মাথায় প্রথমেই আসে শান্তার মুখ, শুভর মুখ আর বয়সের ভারে কুঁজো হওয়া ক্লান্ত বাবার মুখ। এসব বাদ দিয়ে তটিনীকে নিয়ে ভাবতে কেবল কল্পনাতেই ভালো লাগে, কিন্তু বাস্তবে তা পূরণ করার দুঃসাহস কখনো করবে না সে। তটিনী আর শান্তা জানের বান্ধবী, একসাথে স্কুল কলেজ এখন ভার্সিটি। স্কুল ছুটি হলে তন্ময়ের তার বোনকে আনতে যাওয়া চাই। সাথে শোভনকেও ধরে নিয়ে যেত। বলতো তোরও তো বোন পড়ে, তোর দায়িত্ব নেই? মাহীন সংসারে ছোট শান্তাই তো মায়ের ভূমিকা পালন করে আসছে। স্কুল থেকে আনার তো প্রয়োজন পড়ে না। উল্টো ফেরার পথে মেয়েটা ঘরের প্রয়োজনীয় জিনিস কিনে ফিরত। কিন্তু তন্ময়কে কে বোঝাবে? উল্টো গম্ভীর সুরে বলতো, তুই না গেলে না, কিন্তু আমার দুই বোনকে আমি একা ছাড়ব না। এখানে শোভনের নিজেকে ছোট মনে হয়। তন্ময় যেখানে শান্তাকে তটিনীর মতো বোনের চোখে দেখে, সেখানে শোভন কখন কিভাবে তটিনীর প্রতি ফুটবল হয়ে পড়ল। ছটফটে চঞ্চল তটিনী সামনে এলেই কেমন দম বন্ধ হয়ে আসে। তন্ময়ের খোঁজে কতবার সময়ে অসময়ে শোভনই বাসায় গিয়েছে। তটিনী দরজা খুললেই শোভন বিচলিত হয়ে পড়ে। ঘরোয়া চেহারা, এলোমেলো চুল কিংবা সদ্য ঘুম থেকে জাগা ফোলা ফোলা চোখ সবকিছুই শোভনকে প্রবল নাড়া দেয়। চোখ নামিয়ে স্বাভাবিক গলায় তন্ময় কোথায় জিজ্ঞেস করে। ভেতরের তোলপাড় বারবার মনকে সাবধান করে। প্রেমময় চোখ যেন তটিনীর চোখে ধরা না পড়ে। একদিন সন্ধ্যায় শান্তা, শুভ আর তটিনী আড্ডা দিচ্ছিল। সাথে বাবাও ছিলেন। কি যে হাসাহাসি! শোভন নিজের রুমে বসে আকাশকুসুম ভাবে, সম্ভব কি পরিবারের পাশে এভাবে ভালোবাসার মানুষটিকে বউ হিসেবে পাওয়া? দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মন থেকে। বিষণ্ণ মনে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। শান্তা পথ আটকে জিজ্ঞেস করে, ভাইয়া কোথায় যাচ্ছিস? আমি তো পাকুড়া ভাজছি। সবাই এখন ছাদে যাব, মজা হবে। তুইও চল। তোরা যা, আমি তন্ময়ের কাছে যাই। তটিনী নরম সুরে বলে, ভাইয়া তো এখানেই আসছে। শোভন উত্তর খুঁজে পায় না। এক নজর তাকিয়ে চোখ নামিয়ে নেয়। আচ্ছা, তটিনী কি বুঝতে পারে শোভনের মনের হালচাল? সবার সাথে এত চঞ্চল ছটফটে, অথচ শোভন সামনে এলেই কেমন লাজুকলতা হয়ে পড়ে। কতদিন এমন হয়েছে শান্তার খোঁজে এসেছে, কিন্তু শান্তা ঘরে নেই জেনেও শোভনের সামনে দাঁড়িয়ে থেকেছে তটিনী।
প্রয়োজনীয় কথা শেষ হওয়ার পরও কল কেটে দেয়নি। কিছু বলার বা শোনার প্রতীক্ষায় ছিল যেন। শোভন সে সুযোগ দেয়নি। বিপদের সময় যে পরিবারটি সবসময় সাথে থেকেছে, যে বন্ধুটি ভাইয়ের মতো পাশে থেকেছে, সে পরিবারের রাজকন্যার দিকে দৃষ্টি দেয়া তো অন্যায়। কখনো তন্ময় যদি বলে বসে আমি তোকে বন্ধু ভেবেছিলাম, তখন কি উত্তর দেবে শোভন? মধ্যবিত্তের ভালোবাসা যে সামর্থ্যের ওপর নির্ভর করে। সন্ধ্যায় ছাদে বসে সে আড্ডাটা অনেক জমেছিল। শান্তা তটিনীর চাপে পড়ে তন্ময় স্বীকার করতে বাধ্য হয়েছিল ডুবে ডুবে জল খাচ্ছে সে স্বর্ণার সাথে। সব জানা শোভন কেবল মুচকি হেসেছিল। ভালোবাসা বাসির আলোচনা ছিল তুঙ্গে। বিভিন্ন কাজে অকাজে সব একে একে ছাদ থেকে সরে গেলে কেবল রয়ে গিয়েছিল তটিনী আর শোভন। সে সুযোগে তটিনী ধীর লয়ে শোভনকে প্রশ্ন করেছিল, আপনি কাউকে ভালোবাসেন না? শোভন মৃদু হেসে উত্তর দিয়েছিল, বাসি তো, পরিবারকে। লোডশেডিংয়ের অন্ধকারে মাতাল দক্ষিণা হাওয়ায় খানিক দূরে বসা তটিনী যেন জ্বলজ্বল করছিল। শোভন ছিল এলোমেলো কিংবা সাহসী। পরিবার ছাড়া আর কাউকে? বৃষ্টিকে, পাহাড়কে, সমুদ্রকে। কোন জড় পদার্থের কথা বলছি না। কোনো জীবনকে ভালোবাসেন না? তুমি যাদের জড় বলছো আমার কাছে তারা অনেক বেশি জীবন্ত। তটিনী সঠিক উত্তর না পেয়ে আশাহতের শ্বাস ফেলে। শোভন আর চোখে তা দেখে বলে, একটা ফড়িংকে ভালোবাসি। চঞ্চল, ছটফটে রঙিন ফড়িং। চোখ তুলে তটিনী বলে, সে ফড়িংকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না? শোভন কিছুটা কেঁপে ওঠে। এখানে থাকা ঠিক হচ্ছে না। মন অবাধ্য হয়ে উঠছে। উত্তর না দিয়ে আকাশের দিকে তাকায়। শোভনকে নিশ্চুপ দেখে তটিনীও আকাশের দিকে তাকায়। বিশাল আকাশে অজস্র তারা ঝিকিমিকি করছে। জানেন আমি কাকে ভালোবাসি? শোভন চমকে তাকায়। নীল আকাশকে। খুব ইচ্ছে নিজেকে নীল আকাশের কাছে সঁপে দেয়ার। কিন্তু কেন জানি আকাশ আমাকে দুহাত মেলে তার বুকে ডাকেই না। তোমার ভালোবাসাও দেখি জড় পদার্থ? মোটেও না। সে একটা নাম। চোখের আড়ালে প্রেম লুকানো রহস্যঘেরা এক মানবের নাম। অন্ধকারে হাজারো তারার মাঝে দুজনের ভাবাবেগে ব্যাঘাত ঘটিয়ে তন্ময় এসে তারা দেয় বাসায় ফেরার জন্য। তটিনী চলে গেলে এক বুক শূন্যতা নিয়ে একা বসে থাকে শোভন। ইচ্ছে হয় অভিলাষী হতে। গাঢ় নীল আকাশ হয়ে দুহাত মেলে চঞ্চল ফড়িংটিকে বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে। শান্তাকে একা রিকশায় এগিয়ে যেতে দেখে থামতে বলে তন্ময়, কিরে তুই একা যে? তটিনী কোথায়? ভাইয়া। ওর তো অ্যাসাইনমেন্টের কাজ ছিল তাই আমাকে চলে যেতে বলল। ও বলল আর তুই চলে আসলি? শান্তা আমতা আমতা করে বলে, বাসায় কাজও ছিল আমার। আচ্ছা, রিকশা থেকে নাম। তোকে আমি পৌঁছে দিচ্ছি। চলেই তো এসেছি ভাইয়া। আমি একাই পারবো। নাম তো। ফুচকা খাবি? শান্তা ঠোঁট টিপে হাসে। তন্ময় ভাইয়ের উদ্দেশ্য ঠিক শান্তা জানে। খাবো। চলো। তোর ক্লাস ঠিকমতো চলছে? ভার্সিটিতে সবাই আসে টাসে? শান্তা খানিক জোরে হেসে বলে, ভাইয়া। সবাই আসে টাসে। তোমার সাথে যে ঝগড়া সেটাও বলে টলে। তন্ময় গম্ভীর হওয়ার ভান ধরে বলে, কি বলে? স্বর্ণা আপু তো তোমাকে বিয়ের চাপ দিচ্ছে। করছো না কেন? তোদের মতো বোন মাথার উপরে রেখে কেমনে বিয়ে করি? বেকুব, আমি বড় ভাই। আমার একটা দায়িত্ব আছে না? তটিনীর বিয়ে দিয়ে না আমি বিয়ে করব। এটা স্বর্ণার বোঝা উচিত। আচ্ছা তোমরা দুই বন্ধু আমাদের পিছনে লেগেছ কেন? বল তো। ভাইয়াও আমাকে আগে বিয়ে দিতে চায়। তোমরা নিজেরা আগে করলে সমস্যা কি? তোর বেশি বুঝা ভাইয়ের বিয়ে করার কোনো চান্স নেই। এটা নিশ্চিত থাক। কি বলো? বাবা তো বউ খুঁজছে। তাই নাকি?
চাকরি পাওয়ার সাথে সাথে একেবারে বিয়ের মিষ্টি খাবো মনে হয়। কোথা থেকে? ভাইয়া তো বিয়ের নামই শুনতে চায় না। আচ্ছা, তুমি তো ওর বন্ধু। ভাইয়ার কোনো পছন্দ আছে বা ছিল নাকি? আরে না, শালা তো চাপা স্বভাবের। থাকলেও আমরা জানবো না। বুঝদার ভাই তোর। প্রেম টেম থেকে দূরে থাকে। ফুচকার প্লেট খালি করে হাত ঝাড়া দিয়ে শান্তা বলে। ভাইয়া ফুচকা খাওয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ। এখন তুমি একটা উপহার পাবে আমার কাছ থেকে। তন্ময় চোখ উজ্জ্বল করে বলে। কি দিবি? চিঠি। চিঠি? এই যুগে কেউ চিঠি লিখে? হুম। তোমার স্বর্ণা ঝগড়া করে এখন পস্তাচ্ছে। ইয়া লম্বা চিঠি দিয়েছে তোমাকে। ধরো। চিঠি খোলা কেন? তুই আবার পড়িসনি তো? না না। কি বলো? যা বাসায় যা। আমাকে আবার তটিনীকে আনতে যেতে হবে। আকাশ কেমন কালো করেছে। জোরে বৃষ্টি নামবে মনে হয়। ভাইয়া। শোভন ভাইয়া তো নীলক্ষেত আছে। ওকে বলে দাও তটিনীকে আনতে। হুম, ভালো বুদ্ধি। তটিনী। কোথায় আছো তুমি? ফুলার রোডে। ঠিক আছে, তুমি থাকো। আমি আসছি। মোবাইল হাতে তটিনী জোরে জোরে শ্বাস নেয়। তন্ময় ভাইয়া কিছুক্ষণ আগেই কল দিয়ে বলেছে বাসায় একা একা ফিরার দরকার নেই। শোভন তোকে নিয়ে আসবে। এরপর থেকেই তটিনীর শ্বাস বন্ধ হয়ে আসছিল। এখন শোভনের কণ্ঠ শুনে মনে হচ্ছে আর দাঁড়াতে পারবে না। এখনই দম বেরিয়ে মারা পড়বে। শোভন লম্বা পা ফেলে কিছুক্ষণেই তটিনীর সামনে এসে দাঁড়ায়। একটু হাঁপাচ্ছে। আকাশ কেমন কালো করেছে দেখেছ? এখনই ঝুম বৃষ্টি নামবে। জলদি রিকশা নিতে হবে বলতে না বলতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নামে। বৃষ্টিতে দুহাত ছড়িয়ে উচ্ছল কণ্ঠে তটিনী বলে। গাছের নিচে দাঁড়াবেন? আরে না। ভিজে যাব পুরাই। একদিন ভিজলে কিচ্ছু হবে না। জ্বর আসবে তোমার। আসুক। তন্ময় রাগ করবে। করুক। আজ আমি ভিজব। তটিনী জিদ করো না। করব। শোভন হঠাৎ তটিনীর হাত ধরে ছুট দেয়। ছুটতে ছুটতে এদিক সেদিকে তাকায় কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা। বৃষ্টির শীতল হাওয়ায় তটিনীর পুরো শরীর শিরশির করে উঠে। শোভন তার হাত ধরে ছুটছে। মনে মনে দোয়া করে আজ যেন কোথাও তিল পরিমাণ ঠাঁই না মিলে। এভাবেই দুজনে হাত ধরাধরি করে ছুটবে। কতক্ষণ ছুটেছে তটিনী জানে না, তবে দুজনেই কাকভেজা হয়ে একটা যাত্রী ছাউনিতে দাঁড়ায়। বৃষ্টির কারণে ছাউনিতে মানুষের ভিড়ে তিল পরিমাণ ঠাঁই নেই। তাতেই শোভন তটিনীকে নিয়ে একেবারে শেষ প্রান্তে দাঁড়ায়। ভেজা শার্ট গায়ে লেপ্টে আছে শোভনের। দুজন এতটা কাছাকাছি যে একে অপরের উষ্ণ শ্বাস অনুভব করতে পারে। এত মানুষের মাঝেও তটিনীর মনে হয় এখানে শুধু শোভন আর তটিনী ছাড়া আর কেউ নেই। শোভনের বুকের কাছে তটিনী, অথচ ভাবলেশহীন দৃষ্টিতে শোভন বৃষ্টি দেখছে। প্রবল বেগে বৃষ্টির ধারা শহর ভিজিয়ে দিচ্ছে। কোনো এক ভিন্ন অনুভূতিতে ভিজে যাচ্ছে শোভনের মন। মনের ইচ্ছে এই বৃষ্টি যেন না থামে। তটিনী শোভনের দিকে মুখ তুলে তাকায়। চিন্তিত মুখ দেখে ভাবে, কিসের এত চিন্তা? একদিন বাড়ি না ফিরলে কি হয়? আজ কারফিউ হোক। যে যেখানে আছে সেখানেই থাকার ঘোষণা হোক। শোভন এভাবেই তটিনীর সামনে দাঁড়িয়ে থাকুক। আজীবন। শোভন ভেজা চুলগুলোয় হাত বুলিয়ে বলে। তন্ময় এই নিয়ে 3বার কল দিয়েছে। কি যে করি? ভাইয়াকে বলেন। এত চিন্তা করার কিছু নেই। আপনি আমার সাথে আছেন। শোভন শান্ত চোখে তটিনীর দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকায়। চলো। বৃষ্টি কিছুটা কমেছে। এগিয়ে রিকশা পাই কিনা? না না। আমি যাব না। বৃষ্টি এখনো গুড়ি গুড়ি হচ্ছে। আমরা আরও কিছু সময় এখানে থাকি। শোভন আবার তটিনীর হাত ধরে টেনে নিয়ে চলে। তটিনী মুচকি হাসে। এটাও মন্দ না।
রাস্তায় হেঁটে হেঁটে রিকশা খোঁজে শোভন। কোনো চালকই যেতে রাজি হচ্ছে না। তটিনীর হাত এখনো ধরে রেখেছে সে। তটিনী হঠাৎ নিজের আঙ্গুলগুলোকে সক্রিয় করে শোভনের আঙ্গুলগুলোকে স্পর্শ করে। শোভন ব্যস্তভঙ্গির মাঝেও চমকে ওঠে। এক নজর তটিনীর দিকে তাকায়। তটিনী নির্লিপ্ততা। সেও যেন রিকশা খোঁজায় মনোযোগী। একটা রিকশা পেয়ে ঝটপট উঠে পড়ে দুজন। মাথার উপর হুড আর ভেজা পলিথিন জড়ানো আটসাট ছোট্ট কুটিরে যেন তটিনী আর শোভনের সংসার। হঠাৎ তটিনী খিলখিলিয়ে হেসে উঠে। সেরকম মজা হলো আজ, তাই না? একেবারে বৃষ্টি বিলাস। শোভন চুপ থাকে। ঠোঁটের কোণে স্মিত হাসি। প্রকৃতি মাঝে মাঝে জীবনের ডায়েরিতে লিখে রাখার মতো চমক দিয়ে দেয়। আরেকবার তটিনীর হাতটা ধরার ইচ্ছে জাগে মনে। মনের মধ্যেই তা দমন করে নেয়। বাসায় ফিরলে বাবা বেশ রাগ করেন। আগামীকাল অফিস জয়েনিং। জ্বর টর বাঁধলে কেমন হবে ব্যাপারটা? ভালো লাগায় বুঁদ হওয়া শোভন যেন মেঘের ভেলায় ভেসে বেড়াচ্ছে। রাতে শুয়ে শুয়ে মেসেজ দেয় তটিনীকে। ঠিক আছো? উত্তর আসে, হু। জ্বর আসেনি তো? না। অফিসের প্রথম দিন শেষ করে ফেরার পথে বাবা কল দিয়ে বলেন, কিছু পরিবারকে মিষ্টি না দিলেই নয় শোভন। ওরা সুখে দুঃখে পাশে ছিল। তোর সুখবর খালি হাতে কিভাবে ভাগাভাগি করি? মিষ্টি হাতে বাড়িওয়ালা আঙ্কেলের বাসায় বাবা নিজে যান। বরকত চাচা ও সোমাইয়া আন্টির বাসায় যায় শান্তা আর শুভ। তন্ময়দের বাসায় শোভন নিজে উপস্থিত হয়। গতকালের অনুভূতির রেশ এখনো মনে রয়ে গেছে। কলিং বেল বাজতেই দরজা খুলে দেয় হলুদরঙা ফড়িং। শোভন কিছুক্ষণ অপলক চেয়ে থাকে। হলদে শাড়িতে তটিনী যেন ভেজা সোনালু ফুলের মতন সিগ্ধ। কিন্তু চঞ্চল তটিনীর চোখে আজ রাজ্যের অভিমান। অভিমানী চোখ আড়াল করে দরজা থেকে সরে দাঁড়ায় সে। শোভন সামনে তাকিয়ে দেখে ড্রয়িং রুমে পরিবারের সবাই উপস্থিত। সাথে তন্ময়ের মামা মামি। শোভনের চাকরি সংবাদে সবাই আনন্দে হৈ হৈ করে উঠলেও তটিনী ছলছল চোখে রুমে চলে যায়। তন্ময় শোভনকে নিজের রুমে নিয়ে জানায় খুশির খবর। তটিনীকে দেখতে ছেলেপক্ষ এসেছিল। মামা মামি হুট করে নিয়ে এসেছে। ছেলে নাকি যেমন দেখতে তেমন কর্মে। কানাডায় পড়াশোনা শেষে ওখানেই স্যাটেল। বিয়ে করতে দেশে এসেছে। ছেলের মা বলে গেছে, আজ আমরা পছন্দ করে গেলাম। দুয়েক দিনে ছেলে মেয়ে নিজেরা একে অপরকে দেখে কথা বলে পছন্দ করে নিলে আলহামদুলিল্লাহ। শোভন নির্বাক তাকিয়ে থাকে হাস্যোজ্জ্বল তন্ময়ের দিকে। মুহূর্তে কেমন শূন্যতা ভর করে মনে। টলমলে পায়ে রাস্তায় বেরিয়ে হাঁটতে থাকে উদ্দেশ্যহীনভাবে। রাত 9টা, 10টা, 11টা পেরিয়ে গেছে। চিন্তিত শান্তা কল দিলে। খেয়ে শুয়ে যেতে বলে শোভন। চঞ্চল ফড়িংটিকে নিজের করে কখনো পেতে চায়নি শোভন। আসলেই কি চায়নি? তবে কেন আজ হারানোর ভয় চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে? কেন বলতে ইচ্ছে করছে তুমি কারো হবে না, শুধু আমার রবে? উদ্দেশ্যহীন পথ শোভনকে যেন ঠিক তন্ময়দের বাড়ির পেছনের গলিতে দাঁড় করাই, যেখান থেকে তটিনীর রুমের বারান্দা দেখা যায়। 3 তলার বারান্দায় তটিনী রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ানো। আকাশের দিকে দৃষ্টি। আনমনে তটিনীর দিকে চেয়ে শোভন এই প্রথম ভালোবাসার জল চোখে অনুভব করে। বেখেয়ালি তটিনীর চোখ হঠাৎ শোভনের চোখে পড়ে। অতদূর থেকে শোভনের চোখের নোনা জল হয়তো দেখতে পায়নি তটিনী। তাই তো কিছুক্ষণ চেয়ে থেকে রুমে চলে যায়। শোভন শূন্য বারান্দাতেই চেয়ে রয়। তটিনী কি এভাবেই হারিয়ে যাবে জীবন থেকে? হঠাৎ কাঁধে হাত রাখে তন্ময়। কি রে, এত রাতে তুই বাইরে? আমি তো সিগারেট খেতে এলাম, তুই এখানে কেন? শোভন অন্যমনস্ক হয়ে উত্তর দেয়, বাবার ঔষধ কিনতে এসেছি। গলিরে মাথায় কোনো ফার্মেসি নেই তন্ময় জানে। কিছু বুঝে বা না বুঝে শোভনের কাঁধে হাত রেখেই বলে,
বাসায় যা শোভন। রাত হয়েছে। বাসায় দরজা খুলে দেয় বাবা। তুমি শোয়নি কেন? বাবা, আমার কাছে তো চাবি ছিল। চল, রুমে চল। রুমে বাবা গম্ভীর হয়ে বসেন। কি হয়েছে তোর? কিছু না তো। এত রাত বাইরে কেন ছিলি? এমনি বাবা। তন্ময়ের সাথে ছিলাম। তন্ময় তো উল্টো তোকে খুঁজতে বের হলো। শোভন চুপ হয়ে রয়। এর চেয়ে মিথ্যা বলা ঠিক হবে না। বাবা শোভনের কাঁধে হাত রেখে বলেন, আমাকে বল শোভন। শোভন নিজেকে আর থামিয়ে রাখতে পারে না। বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। কিছু না বুঝেও বাবার মন ছেলের কষ্টে কেঁদে ওঠে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা। এখন আমি তা মেনে নিতে পারছি না। নিজেকে অনেক সামলেছি। কিন্তু এখন আর পারছি না। কি ভুল করেছিস? খুলে বল। শোভন মাথা নিচু করে অপরাধী কণ্ঠে বলে, আমি তটিনীকে ভালোবাসি। এটা তো ভালো কথা। ভুল কোথায়? তটিনী তোকে ভালোবাসে না? তা আমি জানি না। জানার চেষ্টা কর। কাঁদছিস কেন বোকার মতো? ওর বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। পরিবারের সবাই খুব খুশি। তন্ময় খুব খুশি। পাত্র তটিনীর যজ্ঞ। আমি তো কিছুই না বাবা। কেবল চাকরি পেয়েছি। আমার কিছুই করার নেই। বাবার ভেতরটা চুরোচুর হয়ে ভাঙতে থাকে। ছেলেটা চাপা স্বভাবের। তাই বলে এতটা আত্মবিশ্বাসের অভাব। আজ মা নেই বলে কি শোভন ভেতরে ভেতরে হেরে যাচ্ছে। পরিবারের দায়িত্ব নিতে গিয়ে কি ছেলেটা নিজের দায়িত্ব নিতে ভয় পাচ্ছে? তুই তটিনীকে তোর মনের কথা বল। শোভন, না বাবা। ও কি পারবে এ পরিবারে? আমাদের সীমিত আয় মানিয়ে চলতে? ওর অনেক কষ্ট হবে। তাছাড়া তুমিও কি তটিনীকে মন থেকে মেনে নেবে? কি বোকার মতো কথা। কেন মেনে নিব না? ও তো অনেক চঞ্চল। ছটফটে। এ পরিবারের দায়িত্ব কিভাবে নেবে ও? আরে বোকা। আমি 3টে চুপচাপ বাচ্চা পেলেছি, এখন একটা চঞ্চল বাচ্চা এলে বরং আমার সময় আরো ভালো কাটবে। আর এ তো তটিনী। আমারই মেয়ে। তুই তোর চিন্তা কর। বাবা, তুমি বুঝছো না। দুপরিবারের এত ভালো সম্পর্ক আমার একটা ভুলে সব নষ্ট হয়ে যাবে। তুমি কি শান্তার ভালো বিয়ে হোক চাও না? অবশ্যই চাই। কিন্তু শান্তা যদি কাউকে ভালোবাসে তবে আমি সেখানে আগে রায় দিব। তটিনীর বেলাতেও তাই হতে পারে শোভন। তুই তটিনীকে বলে দেখ। বিষয়টা এত সোজা না। দীর্ঘ শ্বাস ফেলে বাবা বলেন, দেখ শোভন, আমি তোর বাবা হয়ে বলছি। সবকিছু হিসেব মিলিয়ে হয় না। আর ভালোবাসার বেলায় তো নয়ই। দায়িত্বশীল ছেলে, বড় ভাই, বন্ধু অনেক হয়েছিস, এবার নিজের জন্য ভাব। ভালোবাসা নিজে থেকে জয় করা শিখ। বিকালে তন্ময় কল দিয়ে বলে, ব্যস্ত না থাকলে বাইরে আয়। গলির মাথায় তটিনীকে নিয়ে দাঁড়িয়ে আছে তন্ময়। আসমানি রঙের শাড়ি পরে তটিনী নত মুখে দাঁড়ানো। হৃদয় চেপে ধরে ধীর পায়ে সামনে এগোয় শোভন। শোন শোভন, একটা জরুরি কাজে আমাকে এক্ষুনি যেতে হবে। তুই তটিনীকে একটু সানলাইট ক্যাফেতে নিয়ে যা তো। শোভন পালানোর জন্য তড়িঘড়ি বলে, আমারও অন্যদিকে কাজ আছে। তুই নামিয়ে দিয়ে তারপর কাজে যা। আরে আমার সমস্যা আছে বলেই তো তোকে বলছি। আমি কেন? তন্ময় সরু চোখে চেয়ে বলে, কারণ আমার তোকেই পছন্দ। শোভন বোকার মতো তাকায়। দেরি করিস না। যা তো। গলি থেকে মেইন রোডে উঠে রাস্তা পেরুলেই ক্যাফে। শোভনের পাশে একা দাঁড়িয়ে আছে তটিনী। শোভন উসখুস কণ্ঠে বলে, চলো হেঁটে যাই। তটিনী মাথা নেড়ে সায় দেয়। দুজনে চুপচাপ হেঁটে ক্যাফেতে পৌঁছায়। 6তলার ছাদে খোলা আকাশের নিচে সারি সারি চেয়ার টেবিল পাতা। ভেতরে কিছুটা ব্যস্ততা।
পেছনের দিকে পুরাই নিরিবিলি। সিঁড়ি দিয়ে নিচে নামার ব্যবস্থা। মোবাইলে চোখ রেখে ওয়েটারকে পাশ কাটাতে গিয়ে অযথাই শোভনের সাথে ধাক্কা খায় তটিনী। দুজনেরই মোবাইল হাত থেকে পড়ে যায়। শোভন নিজেরটা পকেটে পুরে তটিনীরটা হাতে তুলে দেয়। তটিনী ধন্যবাদ জানায় তাকে পৌঁছে দেওয়ার জন্য। তুমি কি একা যেতে পারবে বাসায়? নাকি আমি পেছনে অপেক্ষা করব? নত মুখ ভার করে ঠোঁট কামড়ে থাকে তটিনী। কোনো উত্তর না পেয়ে শোভন আবার প্রশ্ন করে, এখানে কার সাথে দেখা করতে এসেছ? কোনো বান্ধবী? না। তাহলে? গতকাল যারা আমার বাসায় এসেছিল তাদের ছেলের সাথে দেখা করতে। শোভনের পায়ের নিচের মাটি দুলে ওঠে। মুখে কথা আসে না। তটিনী চলে না গিয়ে দাঁড়িয়ে থাকে শোভনের পাশে। শোভন শক্ত মূর্তির ন্যায় তটিনীর দিকে তাকিয়ে থাকে। তটিনী দীর্ঘ শ্বাস আড়াল করে বলে, আসি। শোভন খপ করে তটিনীর হাত টেনে ধরে। জিজ্ঞাসু চোখে তটিনী তাকায় শোভনের দিকে কিছু শোনার অপেক্ষায়। শোভনের মন চিৎকার করলেও মুখ কিছু বলে না। হাত ছাড়িয়ে ভেতরে চলে যায় তটিনী। উদাস চোখে আকাশের দিকে তাকায় শোভন। আকাশের আজ মন খারাপ। যে কোনো সময় অজস্র ধারে কান্না শুরু করবে। তটিনী একা একা কিছুক্ষণ বসেই অস্থির হয়ে ওঠে। মনে প্রচণ্ড অভিমান জমে। ভাইকে কথা দিয়েছে চেষ্টা করবে ছেলেটাকে বোঝার, জানার। মূলত শোভন ভাইকে শিক্ষা দেয়াটা ছিল তার উদ্দেশ্য। কিন্তু এ লোকের তো কোনো নড়চড় নাই। বিয়ে হয়ে গেলেও ভোন্দার মতো শুধু চেয়ে চেয়ে দেখবে। এমন একটা মানুষকে কেন তটিনী পাগলের মতো ভালোবাসে জানে না। কেনই বা অপেক্ষায় আছে সে? একবারও তো শোভন ভাই কোন ইঙ্গিত দেয়নি তাকে। একবার মনে হয় ধুর, বিয়ে করে মজা বোঝাই শোভন ভাইকে। আবার মনে হয়, যাকে রাগ দেখাচ্ছে সে কি আদৌ তটিনীকে ভালোবাসে? অস্থির মনে তটিনী চেয়ার ছেড়ে উঠে আসে। যাকে বিয়ে করবে না তার সাথে 2 মিনিটও কথা বলার ইচ্ছে নেই তার। বেশি সময় হয়নি। শোভন ভাই আশেপাশে নিশ্চয়ই থাকবে। ব্যাগ থেকে মোবাইল বের করে কল দেয়ার জন্য। হাতে নিয়ে বুঝে এটা তটিনীর মোবাইল নয়। তার মানে তখন শোভন ভাইয়ের সাথে মোবাইল অদল বদল হয়ে গেছে। শোভনের মোবাইলে নিজের নাম্বারগুলো চাপতেই উঠে আসে নাম, আমার ফড়িং। মুহূর্তেই চোখে অবাধ্য জল উথলে ওঠে। বুকে আনন্দমিশ্রিত কান্নার ব্যথা। ভালোবাসি কথাটি একবার কেন মুখে আনেনি লোকটা? অনবরত রিং বাজছে। শোভন ফোন ধরছে না। তটিনীর মোবাইল সাইলেন্ট মোডে। পকেটে ডুবে আছে বলে ওর আকুতি শোভন টের পায় না। কি মনে করে উদাস শোভন মোবাইল বের করে। সেদিন চুপ করে তোলা তটিনীর ছবিটা আবার দেখবে বলে। চোখের সামনে তুলে দেখে মোবাইল আলো জ্বেলে জানান দিচ্ছে। নাম লিখা, নীল আকাশ। তটিনীর মোবাইল এটা আবিষ্কার হতেই মনের ব্যাকুলতা উথলে ওঠে শোভনের। তার মানে তটিনীর নীল আকাশ সে নিজেই। মোবাইল কানে ধরতেই দেখে কিছুটা দূরে অভিমানী চোখে চেয়ে আছে তটিনী। শোভনের বুক চিরে গুপ্ত ভালোবাসাটি ডানা মেলে তটিনীর কাছে উড়ে যেতে চায়। তটিনী হঠাৎ ছুটে এসে শোভনের বুকে আছড়ে পড়ে। হু হু করে কেঁদে উঠে। দ্বিধাযুক্ত হাতে আলতো করে তটিনীকে জড়িয়ে ধরে শোভন। বড্ড কাঙ্ক্ষিত, বড্ড প্রতীক্ষিত এই মুহূর্ত। সময়টাকে বন্দি করতে ইচ্ছে করে। অপ্রত্যাশিত সুখ কি স্থায়ী হবে? ঠোঁট ফুলিয়ে নাক টেনে তটিনী বলে, একবার কি বলা যেত না আমায় ভালোবাসেন? কিছুক্ষণ চুপ থেকে মৃদু কণ্ঠে শোভন বলে, আমার বাড়ির ছোট আঙ্গিনায় চঞ্চল ফড়িংটাকে বাঁধতে চাইনি। ফড়িং যদি অন্য আঙ্গিনায় চলে যেত? হয়তো ওটাই তোমার যোগ্য জায়গা। আমাদের সীমিত আয়ের পরিবারে তোমার কষ্ট হবে তটিনী। আমাকে এতটুকুই চিনলেন আপনি? তুমি তন্ময়ের ছোট বোন। তোমাকে আমি কিভাবে চাইতে পারি? তটিনী অবাক চোখে তাকায়। শোভনের বুক থেকে নিজেকে সরিয়ে জিজ্ঞেস করে,
আমাকে পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই আপনার? আমাকে ভালোবাসলেও পেতে চান না? বাস্তবতা অনেক কঠিন। তটিনী। তন্ময়ের বন্ধুত্ব আমার কাছে অনেক মূল্যবান। আর আমি? কাতর চোখে কিছুক্ষণ চেয়ে থেকে শোভন বলে। আমার সমস্ত হৃদয় জুড়ে তুমি। তাহলে? কিন্তু তন্ময়ের চোখে কিভাবে চোখ রাখবো আমি? এত ভীতু কেন আপনি? ভেবেছিলাম আপনি হয়তো আমাকে ভালোবাসেন না কিংবা লাজুক মানুষ। কিন্তু আপনি তো দায়ছাড়া মানুষ? না তটিনী। সুন্দর স্বপ্ন দেখা সহজ, কিন্তু সে স্বপ্ন পূরণ করতে হলে বাস্তবতার মুখোমুখি হতে হয়, তখন স্বপ্নগুলো আর এত রঙিন থাকে না। তাই বলে মানুষ স্বপ্ন দেখা ছেড়ে দেয় না। সে স্বপ্ন পূরণের চেষ্টাও চালায়। আপনার মতো হাল ছেড়ে বসে থাকে না। এত সহজ না সবকিছু। এতটাও কঠিন না যতটা আপনি ভাবছেন। তুমি তো চাইবার আগেই সব পেয়েছ। তুমি কি করে বুঝবে জীবনের সংগ্রাম? হ্যাঁ, আমি চাইবার আগেই সব পেয়েছি, তাই বলে কখনো আত্মহারা হইনি। তটিনী। তুমি আমার সাথে ঝগড়া করছো। কেন করছি সেটা একবার ভাবুন। আস্তে বলো। আশেপাশের মানুষ শুনতে পাবে। দীর্ঘ শ্বাস ফেলে আহত সুরে তটিনী বলে। আমি কেন আপনাকে এত বোঝাচ্ছি? আশেপাশের মানুষ শুনলে কি বলবে? তন্ময় ভাইয়া কি বলবে? আমার বাবা মা শুনলে কি বলবে? তাই তো। আপনার ফড়িং আপনার বুকে আসার পরও বাস্তবতার দোহাই দিয়ে আপনি তাকে দূরে সরিয়ে দিচ্ছেন। আপনার কিছুই করার নেই। সেটাই বোঝাতে চাইছেন আমাকে? চোখে আসা জলগুলো মুছে অভিমানী তটিনী চলে যেতে উদ্যত হলে শোভন শক্ত করে হাত টেনে ধরে। তটিনী প্লিজ। যেও না। যার আমাকে পাওয়ার কোন আকাঙ্ক্ষাই নেই তার কাছে থেকে কি হবে? তাকে ভালোবেসেই বা কি হবে? গত রাত থেকে তোমাকে হারানোর অস্থিরতায় আমি শেষ হয়ে যাচ্ছি। তটিনী। আমি তোমাকে ছাড়া পারবো না থাকতে। তোমাকে পেয়েও হারাতে চাই না আর। তাহলে এত চিন্তা কেন করছেন? সাহসী হয়ে উঠুন। বাস্তবতা, বন্ধুত্ব, জীবন সংগ্রাম সব দ্বিধা ছাড়িয়ে ভালোবাসাকে জয় করার চেষ্টা করুন। আমাকে একবারের জন্যেও অনুভব করান আমি আপনার কাছে কতটা কাঙ্ক্ষিত। পারবেন? পারব। দুজন দুই রিকশায় ওঠে। সামনের রিকশায় তটিনী থাকে উৎকণ্ঠায়। ভীতু মানুষটা পারবে তো? পেছনের রিকশায় শোভন দৃঢ় দৃষ্টিতে সামনের রিকশায় চেয়ে থাকে। কোনোভাবেই হারাতে দেবে না অভিমানী ফড়িংকে। বাসায় ফিরে দেখে দরজায় তালা ঝুলছে। এ সময় বাবা কোথায় গেল? বাবাকে যে বড্ড দরকার। কিছুক্ষণ চিন্তা করে ঠিক করে আগে তন্ময়ের মুখোমুখি হবে। তন্ময়কে কল দিলে কণ্ঠে গাম্ভীর্যতা স্পষ্ট শুনতে পায়। কথা বলা প্রয়োজন। শোভন। ঘণ্টা দেড়েক পর বাসায় চলে আয়। তন্ময় এমন বন্ধু, যে কিনা হাসিমুখে জান দিয়ে দিবে শোভনের জন্য। আজ তারই মুখোমুখি হবে শোভন তার আদরের ছোট বোনকে ভালোবাসে বলে। শুভর ছোট ছোট আবদার নির্দ্বিধায় তন্ময় পূরণ করে। কলেজে শান্তাকে অন্য পাড়ার এক ছেলে জ্বালাতন করত। শোভনের কানে পৌঁছনোর আগেই তন্ময় গিয়ে সে ছেলের নাক ফাটিয়ে এসেছিল। পারিবারিক বিচারে তন্ময়ের এক কথাই ছিল, আমার বোন শান্তা। ওর দিকে চোখ তুলে তাকালে আমি চোখ উপড়ে ফেলব। তন্ময়কে বাবা শোভনের চেয়ে কম ভালোবাসেনি। তেমনি তন্ময়ের বাবা মাও সবসময় স্নেহের চোখে দেখেছে শান্তশিষ্ট এই তিন ভাই বোনকে। আজ তাদের সামনে দাঁড়াবে শোভন। আজ হয়তো এ পরিবারের চোখে বিশ্বাসভঙ্গের আক্ষেপ থাকবে, তবুও তটিনীকে পাওয়ার জন্য আজ শোভন সাহসী হবে। হয়তো বা স্বার্থপর। শোভন গলির মাঝে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে। সময়টা যেন থেমে আছে। বার ঘড়ি দেখে। মনের মধ্যে পাওয়া বা না পাওয়ার দ্বিধাযুক্ত মিশেল অনুভূতি। আর অপেক্ষা না করে তন্ময়দের বাসায় গিয়ে কলিং বেল চাপে। দরজা খুলে দেয় তন্ময়। খুব স্বাভাবিক গলায় বলে, আয়। ভেতরে আয়। বাসার পরিবেশ এমন দেখবে শোভন একদম ভাবেনি। তন্ময়ের আব্বা আম্মার সাথে শুভ।
শান্তা আর বাবা বসে আছেন। শোভনকে গম্ভীর সুরে বসতে বলেন তন্ময়ের আব্বা। শান্তাটা কেন জানি ফ্যাচফ্যাচ করে কাঁদছে। তন্ময়ের আব্বা বলতে শুরু করেন, দেখো শোভন, তোমাদের 3 ভাইবোনকে আমরা সবসময় স্নেহ করেছি, নিজের ছেলেমেয়ের মতো ভেবেছি। তটিনী এ পরিবারের অনেক বেশি আদরের, আমাদের রাজকন্যা। ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকতেই পারে, কিন্তু তোমার সাথে আমি আমার রাজকন্যার বিয়ে দিব না, এটা কেন ভাবলে? বড় বড় স্বপ্ন আমরা সবাই দেখি শোভন, কিন্তু দিন শেষে তুমি, আমি, আমরা সবাই কিন্তু মধ্যবিত্ত। জীবনে তো সুখটাই আসল, তাই না? তোমার পরিবারে আমার রাজকন্যা যে সুখী হবে তা তো আমি নিশ্চিত হয়ে বলতে পারি। বাকি উপরওয়ালার ইচ্ছে। শান্তার ফ্যাচফ্যাচ কান্না আরো বেড়ে যায়। তন্ময় শান্তাকে ধমকে বলে, খুশির কিছু শুনলেই তোর খালি ফ্যাচফ্যাচানি শুরু। কিন্তু পরক্ষণেই চুপ মেরে যায় নিজের মারও আঁচল চেপে আনন্দ অশ্রু দেখে। শোভনকে টেনে নিজের রুমে নিয়ে আসে তন্ময়। চোখ মুখ উজ্জ্বল করে বলে, বিয়ের পর তটিনী আমাদের চোখের সামনে থাকবে। আঙ্কেলের মতো বাবা পাবে, তোর মতো বর পাবে, আর কি লাগে রে বোকা? আর বেশি ঝামেলা করলে আমি তো আছি তোর নাক ফাটানোর জন্য। শোভন বোকার মতো তাকিয়ে মৃদু হাসে। কি আকাশ পাতাল চিন্তা করে এসেছিল আর এখানে কি দেখছে? সব যেন সিনেমা মনে হচ্ছে। কি রে, কিছু বলছিস না যে? আমার বোনকে বিয়ে করার ইচ্ছে আছে কি তোর? আঙ্কেল বলল, গত রাতে তুই নাকি হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদেছিস। বাবার কাণ্ডে বিব্রত হয় শোভন। তোদের দুজনকে গলির মাথায় ছেড়ে বেরুনোর পর আব্বা কল দিয়ে জরুরি ভিত্তিতে বাসায় ফিরতে বললেন। বাসায় এসে দেখি আঙ্কেল তার সৈন্য সমেত আমাদের রাজকন্যার জন্য বিয়ের পয়গাম নিয়ে এসেছেন। তটিনী ফিরলে ওকে জিজ্ঞেস করি। সে তো কেঁদে কেটে অস্থির। আমার বোনটা একাই মর্মে মরে যাচ্ছে তোকে ভালোবেসে। আর তুই কিনা নির্বিকার শালা। কিরে তুই কিছু বলছিস না কেন? তুই তো বলার সুযোগই দিচ্ছিস না। তন্ময় হেসে শোভনকে জড়িয়ে ধরে। আমি অনেক খুশি রে। তটিনীর সাথে কথা বলবি? চোখ তুলে তাকায় শোভন। যা, ওর রুমে যা, আমি বরং তোদের বিয়ের আলোচনা সারি। শোভন ধীর পায়ে তটিনীর রুমে ঢুকে। সাজানো পরিপাটি রুম। বারান্দার রেলিংয়ে ভর দিয়ে পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে আসমানি শাড়ি পরা ফড়িং। আকাশ থেকে অঝোরে আনন্দ বৃষ্টি ঝরছে। শোভনের হালকা ভয় হয়। তটিনীকে কথা দিয়েছিল যোদ্ধাবেশে রাজকন্যাকে ছিনিয়ে নেবে। কিন্তু এখানে উল্টো বিয়ের নিশান উড়িয়ে বৈঠক বসেছে। তটিনী তটিনী অন্যমনস্ক ছিল। খানিক চমকে তাকায়। বৃষ্টির ছাট বিন্দু বিন্দু হয়ে তটিনীর মুখে ছড়িয়ে আছে। এ মুখপানে এখন নিশ্চয়ই অধিকার নিয়ে চেয়ে থাকা যাবে। কিছুটা ইতস্তত করে কথা শুরু করতেই তটিনী ঝাঁঝের সাথে বলে, সত্যি করে বলুন তো, আমাকে কি আপনি ভালোবাসেন? নাকি আমি জোর জবরদস্তি আপনার জীবনে ঢুকছি? এমন অভিমানীর মুখোমুখি হতে হবে জানত। খানিক ঝুঁকে তটিনীর চোখে চেয়ে শোভন জিজ্ঞেস করে, অভিমান কতক্ষণ থাকবে? সারা জীবন থাকবে। আমাকে পাওয়ার জন্য কোনো চেষ্টা করেছেন কি আপনি? উল্টো ভেবেছেন আমি আপনার পরিবারে খাপ খাবো না? আমাকে তো আপনি চেনেনই না। তাহলে ভালোবাসলেন কিভাবে? আমি আজ অন্য ছেলের সাথে দেখা করতে গেলাম। একবারও কি বলেছেন, যেও না তটিনী? কেমন ভালোবাসা আপনার? হু, মনে রাখবেন, আমাকে পাওয়ার জন্য কোনো প্রচেষ্টাই আপনি করেননি। আজ যে আমাদের বিয়ের কথাবার্তা হচ্ছে তার সকল কৃতিত্ব আমার। আপনার 4 আনাও নয়। শোভন ঠোঁট টিপে হেসে বলে, হুম, সারা জীবন মনে রাখব। আর কিছু? শোভনের মুগ্ধ চাহনিতে তটিনীর গলা নরম হয়। চোখ দুটো নত হয়ে আসে। একে অপরের অব্যক্ত ভালোবাসা আজ বুঝে নেয়ার দিন। অথচ সে কিনা ঝগড়ার হিসেব নিয়ে বসেছে।
শোভন তটিনীর হাত দুটো পরম যত্নে নিজের হাতে ধরে বলে, জীবনে চলার পথে এমন ভীতু মানুষটাকে সারা জীবন সাহস দিবে তো? চোখ থেকে গোটা গোটা মুক্ত ঝরে পড়ে তটিনীর। ভেজা গালে আলতো করে ছুঁয়ে দিয়ে শোভন বলে, অনেক ভালোবাসি তোমাকে, আমার চঞ্চল ফড়িং। কেঁপে ওঠে তটিনী। সারা শরীরে শীতল হাওয়া বয়ে যায়। শোভনের বুকে মাথা ঠেকিয়ে বলে, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। একদম না। আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন। বুকে চেপে ধরে কপালে আলতো ঠোঁট ছুঁয়ে শোভন বলে, চলবে। আমার বুকে এভাবে মাথা রেখে ভালোবাসি না বললেও চলবে। সমাপ্ত।